এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা ছত্তিশগড়ের দুর্গ ডিস্ট্রিক্টের ভিলাই শহরের একটা ঘটনা। ভিলাই শহরে পারিজাত নামের একটা কলোনি। সেখানে বেশ কিছু মিডল ক্লাস ফ্যামিলির লোকজন ভাড়ায় থাকে, কারোর কারোর আবার নিজের কোয়ার্টার। সেই রকম একটা সরকারি কোয়ার্টারে ভাড়ায় থাকতো একজন কার্পেন্টার, একজন কাঠের মিস্ত্রির ফ্যামিলি। ফ্যামিলিটা ছিল রবি শর্মার ফ্যামিলি। সেখানে তার স্ত্রীর নাম ছিল মঞ্জু সূর্যবংশী, আর তাদের ১.৫ মাসের একটা ছোট্ট বাচ্চা মেয়ে। বাপের বাড়ি তার বাড়ি থেকে মাত্র ১০ মিনিটের দূরত্বে ছিল। ২১ জানুয়ারি ২০২০ মঙ্গলবার ভোরবেলায় ৫টা বেজে ৪৬ মিনিটে একটা কল গেছিল মঞ্জুর ফোন থেকে মঞ্জুর মায়ের নম্বরে। মঞ্জুর মা ফোন রিসিভ করেছিলেন। অপর প্রান্ত থেকে তার মনে হয়েছিল জামাইয়ের গলার আওয়াজ। তিনি বলেছিলেন, রবি বলো কি হয়েছে। সঙ্গে সঙ্গে ফোনটা কেটে যায়। ৫টা বেজে ৫৩ মিনিটে আবার একটা কল এসেছিল। এবার কলটা এসেছিল মঞ্জুর বড় দাদা রাজেশের ফোনে। সেই ফোনটা রিসিভ করেছিল মঞ্জুর মেয়ে, ৮ বছরের মেয়ে। সে রিসিভ করে যখন হ্যালো বলেছিল, তার মনে হয়েছিল অপর প্রান্ত থেকে তার বাবা রবি কথা বলছে। সে বলেছিল, বলো পাপ্পা তুমি কি বলছো। সঙ্গে সঙ্গে ফোনটা আবারও ডিসকানেক্ট হয়ে যায়। কিছুক্ষণ পরে ৩ মিনিট পরে আবার কল আসে সেই ফোনে। এবারে কিন্তু মেয়েটা নিজে রিসিভ না করে সেই ফোনটা নিয়ে গিয়ে নিজের মামা রাজেশের হাতে দিয়েছিল। রাজেশ কল রিসিভ করে জানতে চায় যে কি হয়েছে। অপর প্রান্ত থেকে একজন পুরুষের গম্ভীর গলা শুনতে পেয়েছিল রাজেশ। সে বলেছিল যে তোমার বোন আর বোনের হাজবেন্ডের কি অবস্থা করেছে গিয়ে দেখে এসো, আর যদি সম্ভব হয়, যদি পারো তো বাঁচিয়ে নাও, তবে আমার মনে হয় তোমরা বাঁচাতে পারবে না। এই কথা শুনেই মঞ্জুর বাপের বাড়ির লোকজন, মঞ্জুর ২ দাদা, মা আর মঞ্জুর মেয়ে সঙ্গে সঙ্গে সেখানে চলে যায়, মঞ্জুর ওই পারিজাত কলোনির বাড়িটাতে। সেখানে গিয়ে তারা দেখেছিল যে জানলা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। তারা বুঝেছিল হয়তো ভেতরে আগুন লেগে গেছে। তারা পুলিশ স্টেশনে খবর দিয়েছিল, ছুটে সেই রুমের কাছে গেছিল, গিয়ে দেখে রুমটা বাইরে থেকে ছিটকিনিটা বন্ধ করা আছে। তারা খুলে ভেতরে ঢুকেছিল। তারা গিয়ে দেখে যে গ্যাস সিলিন্ডারটা অন করা আছে, ঘরে গ্যাসের গন্ধ ছড়িয়ে আছে, কোথাও কোথাও আগুন ধরে আছে। তারা দেখেছিল যে ভেতরের রুমে খাটের ওপরে তাদের মেয়ে আর ছোট্ট নাতনি, তাদের নাকে মুখে টেপ জড়ানো হয়েছে, ব্রাউন কালারের চওড়া টেপ জড়ানো হয়েছে। আর সারা ঘরে গ্যাসের গন্ধ, জায়গায় জায়গায় আগুন লেগে আছে। আর সামনের ঘরে ঢোকার পরেই যেটা দেখেছিল একজন পুরুষ মানুষ, যেহেতু ওটা তার জামাইয়ের বাড়ি, তো প্রথম দেখাতে তাদের মনে হয়েছিল এটা রবি শর্মার বডি। সেটাতেও কিন্তু টাইট করে সারা মুখে সব জায়গাতে টেপ লাগানো আছে, চারিদিকে আগুন ধরে আছে, কিন্তু বডিটার অক্ষত থাকলেও মুখটা পোড়া, বোঝা যাচ্ছে না যে আসলে চেহারাটা ঠিক কেমন। পুলিশ চলে আসে, পুলিশ ভালোভাবে দেখে। পুলিশ কিন্তু বুঝতে পেরেছিল যে সিলিন্ডারে গ্যাসটা শেষ হয়ে গেছে, সেই জন্য পুরো পুড়ে যায়নি। যদি সিলিন্ডারে গ্যাস থাকতো তাহলে এই ঘরটা পুড়ে যেত, আর শীতকাল যেহেতু, এর সাথে সাথে হয়তো আরো কয়েকটা বাড়িঘর পুড়ে যেত ওই অ্যাপার্টমেন্টের। কিন্তু সৌভাগ্যক্রমে গ্যাসটা সিলিন্ডারে কম ছিল। যে পুড়িয়ে দিয়েছে এইভাবে তার কিন্তু ব্যাপারটা হয়তো জানা ছিল না। সে কিন্তু ভেবেছিল যে আগুনটা লাগিয়ে সে চলে গেলে সারা বাড়ি আগুনে পুড়ে যাবে, সবাই শেষ হয়ে যাবে।
একটা গামলার ওপরে বেশ কিছু কাঠ রাখা ছিল, সেটাতেও আগুন ধরানো ছিল, সেটা পুড়ে ছাই হয়ে গেছিল। কিন্তু বেশ কিছু জামাকাপড় ছিল যেগুলোকেও বারবার পোড়ানোর চেষ্টা করা হয়েছিল। বেশ কিছু জামাকাপড় পুড়েও গেছিল। অনেক প্লাস্টিকের জিনিস গলে গেছিল। কিন্তু সবকিছু পুড়ে ছাই হয়ে যায়নি। সব্বাইকে চিনতে পারা যাচ্ছিল। ৩ টে বডিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয়। পোস্টমর্টম হওয়ার পরে বোঝা যায় যে ভদ্রলোক রয়েছে, যে মারা গেছে, সে কিন্তু রবি নয়, সে অন্য কেউ। রবির যে মেয়ে ৮ বছরের, সেটা কিন্তু রবির মেয়ে নয়। রবির স্ত্রী মঞ্জু সূর্যবংশীর প্রথম পক্ষের মেয়ে। ২০১০ সালে মহেশ নামে একজনের সাথে মঞ্জুর বিয়ে হয়েছিল। অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। মোট ২ বছর বিয়েটা চলেছিল। মঞ্জু প্রেগনেন্ট ছিল। মঞ্জুর বাড়িতে মঞ্জুর সেবা করার জন্য বা মঞ্জুর অসুস্থতাতে ঘরটা সামলাবার জন্য মঞ্জুর বোন, মঞ্জুরা ২ ভাই ২ বোন। মঞ্জুর যে ছোট বোন, যার নাম ছিল সীমা, সীমা মঞ্জুর বাড়িতে বেশ কিছুদিন গিয়ে থেকেছিল, দিদির দেখাশোনা করেছিল। সেই সময় দিদির হাজবেন্ড মহেশের সাথে সীমার একটা প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল। তারপরে সীমা আর মহেশ বিয়ে করে ফেলেছিল, অন্য কোথাও গিয়ে সংসারও শুরু করে ফেলেছিল। শুধু তাই নয়, মঞ্জুর যে মেয়ে তাকে তারা কেড়ে নিতেও চেয়েছিল, যেটা মঞ্জু কখনোই দিতে রাজি হয়নি। মঞ্জু নিজের মেয়েকে নিজের সাথে নিয়ে বাপের বাড়িতে গিয়ে থাকা শুরু করেছিল। বাপের বাড়ির লোকজন দুঃখ পেয়েছিল, মঞ্জু তো দুঃখ পেয়েই ছিল। তারা সবাই মহেশ আর সীমা দুজনের সাথে সম্পর্ক আর রাখেনি। মহেশ আর সীমা রায়পুর নামের একটা শহরে গিয়ে থাকা শুরু করেছিল। এদিকে মঞ্জু একা। মঞ্জুর বাড়িতে ২ দাদা রয়েছে, বৌদিরা রয়েছে। মঞ্জু বাপের বাড়িতে থেকে নিজের মেয়েকে মানুষ করছে। মঞ্জুর মনে হয় যে এইভাবে চলতে পারে না, তার কিছু কাজ করা উচিত। স্থানীয় বাজারে বড় একটা জামা কাপড়ের শোরুমে সে সেলস গার্লের কাজ শুরু করে। সেখান থেকে যে টাকাটা পেত, তাতেই সে নিজের আর নিজের মেয়ের ভরণ পোষণ করার চেষ্টা করছিল। ইতিমধ্যে সে যেখানে কাজ করছিল তার ঠিক পাশেই রবি শর্মা কাঠের কাজ করছিল, ইন্টেরিয়ারের বিভিন্ন কাজ করছিল। রবি শর্মার সাথে মঞ্জু সূর্যবংশীর সেই সময় আলাপ হয়েছিল ২০১৫ সালে। ২০১৫ থেকে ১৭ পর্যন্ত তাদের দুজনের প্রেম পর্ব চলেছিল। মঞ্জু নিজের বাড়ির লোকজনের সাথে, নিজের ২ দাদা, বৌদি, মা সবার সাথে দেখা করিয়েছিল রবি শর্মা। রবিকে সব্বার খুব ভালো লেগেছিল। তারপরে ২২ নভেম্বর ২০১৭ সালে তারা দুজন একসাথে থাকা শুরু করেছিল। তার আগে তারা দুজন মন্দিরে বিয়েও সেরে নিয়েছিল। তারপর থেকে একটা ভাড়া ঘরে মঞ্জু নিজের হাজবেন্ডের সাথে রবি শর্মার সাথে থাকা শুরু করে। মঞ্জু সেই কাপড়ের দোকানেই কাজ করত, আর রবি কিন্তু সেই কাঠের কাজ আগের মতোই করছিল। সব ঠিকঠাক চলছিল। তবে মঞ্জুর যে বড় মেয়ে, তাকে মঞ্জু নিজের সাথে নিজের বাড়িতে নিয়ে আসেনি। তার কারণ হচ্ছে মঞ্জুর মা মঞ্জুকে বলেছিল যে এই বড় মেয়েটা আমাদের কাছেই থাক, কারণ তোমরা দুজনেই কাজ করতে যাবে। সেই সময় মেয়ে থাকলে কোথায় থাকবে। তারপর থেকেই সেই মেয়েটা নিজের দিদার কাছেই মানুষ হচ্ছিল। মাঝে মধ্যে কিন্তু মঞ্জু তাকে নিজের বাড়িতে, নিজের হাজবেন্ড আর নিজে থাকতো যেখানে, সেখানে নিয়ে এসে রাখত। রবি শর্মা মঞ্জুর প্রথম পক্ষের সন্তানকে খুব ভালোবাসত। সেই মেয়েটা নিজের বাবাকে কখনোই কাছ থেকে দেখেনি। সে শুধু বাবার গল্প শুনেছে। গল্প মানে মায়ের সাথে বাবা কি কি অন্যায় করেছে, সেই সমস্ত গল্প সে মাঝে মধ্যেই শুনেছে। সে রবিকে খুব শ্রদ্ধা করত, ভালোবাসত, পাপা বলে ডাকত, কারণ রবি তাকে ভালোবাসত। মাঝে মধ্যেই মেয়ে মায়ের কাছে গিয়ে থাকতো, আর বেশিরভাগ সময় নিজের দিদার কাছেই থাকতো।
এবার মঞ্জু প্রেগনেন্ট হয়েছিল। তারপরে মঞ্জুর একটা মেয়ে হয়েছিল। মেয়ে যখন 1.5 মাসের, সেই দিন এই ঘটনা ঘটেছিল। মঞ্জুর বাড়িতে আগুন লেগে গেছিল। মঞ্জুকে, মঞ্জুর মেয়েকে কেউ একজন মেরে ফেলেছিল। কেউ একজন ফোন কলে মঞ্জুর বাড়িতে মঞ্জুর দাদাকে, মাকে জানিয়েছিল যে তোমার মেয়েকে, জামাইকে মেরে ফেলেছে। যে এই ঘটনা ঘটিয়েছিল সে চাইছিল একজন পুরুষ মানুষকেও কিন্তু মঞ্জুর বাড়িতেই সামনের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়, তাকে দেখে যাতে মঞ্জুর হাজবেন্ড বলেই মনে হয়, সেই চেষ্টা করা হয়েছিল। তার পরনে একটা রবি শর্মার জামাও ছিল। তার আকার, আকৃতি, হাইট সবটাই রবির মতো। মুখটাকে যদিও পুড়িয়ে ফেলা হয়েছিল, তাও সেই বডিটা দেখে বুঝতে পেরেছিল সবাই যে ওটা রবি নয়। পুলিশ এবার খোঁজ করছিল যে কে এই ঘটনা ঘটিয়ে চলে গেছে। আরও একটা বিষয়, রবিদের বাড়ির যে দরজা, তাতে চক দিয়ে বেশ কিছু কথা লেখা ছিল। তাতে লেখা ছিল মঞ্জু সূর্যবংশী একটা খারাপ চরিত্রের মেয়ে। সে সব সময় অবৈধ সম্পর্কে লিপ্ত থাকে 5-6 জন পুরুষের সাথে। এমনভাবে সেই চক দিয়ে নোটটা লেখা হয়েছিল, দেখে মনে হচ্ছিল মঞ্জুর কোনো প্রেমিক লিখেছে। সেই প্রেমিক এও লিখেছে যে সে মঞ্জুর সাথে বিয়ে করবে ভেবেছিল। মঞ্জু তাকে বলেও ছিল যে তোমার সাথে বিয়ে করব, কিন্তু মঞ্জু তার সঙ্গে বিয়ে করেনি। মঞ্জু বিয়ে করেছে রবির সাথে। সেই জন্য সে মঞ্জুর কাছে বদলা নিতে চাইছিল, কিন্তু ওই সঙ্গে সে এটাও বলেছে রবির কাছে আর রবির ছোট্ট 1.5 মাসের মেয়ের কাছে সে ক্ষমা প্রার্থী, কারণ তাদের কোনো দোষ নেই। মঞ্জু দোষ করেছিল, মঞ্জুকে শাস্তি দিতে গিয়ে সে এই দুজনকেও শাস্তি দিচ্ছে। এই সঙ্গে সে লিখেছিল যে মঞ্জুর যে ভাইরা আছে, মঞ্জুর যে বোনরা আছে, তাদেরকেও সে ছাড়বে না, তারা যেন সাবধানে থাকে। সব শেষে লিখেছিল যে আমার নাম সঞ্জয় দেবাঙ্গন, আর্মিতে কাজ করে সঞ্জয় দেবাঙ্গন নামের কোনো একজন মানুষ ওই নোটটা লিখেছে, আর সেই তাহলে মঞ্জুকে মেরে ফেলেছে। এটাই কিন্তু লেখার উদ্দেশ্য ছিল। তবে পুলিশের মনে হয়েছিল যে এটা মিথ্যা কথা। যদি সত্যি সত্যি সঞ্জয় দেবাঙ্গন নামের কেউ এই ঘটনা ঘটিয়ে থাকতো, তাহলে সে নিজের নাম এইভাবে লিখে যেত না। আর যদি নাম লিখে গেছে তাহলে সে এখানেই দাঁড়িয়ে থাকতে পারতো বা পুলিশের কাছে আত্মসমর্পণ করতে পারতো। এটাতে অন্য কোনো বিষয় অবশ্যই লুকিয়ে আছে। পুলিশ এবার সিসিটিভি ফুটেজ চেক করবে ঠিক করে, যেহেতু একটা মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস লোকদের বসবাস সেই জায়গাটাতে, তো বেশিরভাগ বাড়িতেই সিসিটিভি ক্যামেরা ছিল না। তরুণ বঞ্জারা নামের একজনের বাড়িতে লাকিলি একটা সিসিটিভি ক্যামেরা পাওয়া যায়। সেখানকার ফুটেজ চেক করা হয়। ফুটেজে দেখা গেছিল ঘটনার আগের দিন বিকেল বেলায় রবি শর্মা তাদের একটা স্কুটি চালিয়ে আসছিল, তার পেছনে একটা লোক বসে আছে, কিন্তু সন্ধে হয়ে গেছিল বলে মুখ বোঝা যাচ্ছিল না। তবে একজন লোক তাদের বাড়িতে এসেছিল। পরের দিন ভোরবেলায় রবি শর্মা নিজের ওই বাড়ি থেকে বেরিয়ে চলে গেছিল একা স্কুটি চালিয়ে। সেই সময় কিন্তু পেছনে বসা লোকটা আর ছিল না। তার মানে বোঝা যায় যে রবি মারা যায়নি, রবির পেছনে বসে আগের দিন যে এসেছিল সে মারা গেছে। এবার পুলিশ খুঁজছিল রবিকে, কারণ রবির কাছে সব রকম উত্তর আছে। রবির যে মেয়ে, রবির মেয়ে বলবো না, রবির স্ত্রী মঞ্জু সূর্যবংশী, তার যে মেয়ে, সে পুলিশকে জানিয়েছিল যে যখন ফোন কল এসেছিল ভোরবেলায়, তখন তার মনে হয়েছিল ট্রেনের আওয়াজ, আর রেলওয়ে স্টেশনে যে অ্যানাউন্সমেন্ট হয় সেই আওয়াজটা সে ফোনে শুনতে পেয়েছিল। এবার পুলিশের মনে হয় তাহলে ওই এলাকায় যে স্টেশন রয়েছে সেখানে গিয়ে খোঁজ নেওয়া উচিত বা দেখা উচিত। পুলিশ সেখানে যায়। পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা রবি শর্মার স্কুটিটা পাওয়া যায়।
এবার সেই সময় সকালবেলায় যে সময় সে ফোন কল করেছিল, সেই সময় ওই স্টেশন থেকে কোন কোন ট্রেন ছেড়েছিল অন্য কোথাও যাওয়ার জন্য। সকালবেলায় 5:30 ওই স্টেশন থেকে হামসফর এক্সপ্রেস নামের একটা ট্রেন ছেড়েছিল। সেই ট্রেন যেখানে গিয়ে দাঁড়াবে সেই স্টেশনে পুলিশ অপেক্ষা করছিল। পুলিশকে যখন জানিয়ে দেওয়া হয়েছিল, পুলিশ রাউরকেল্লা স্টেশনে সেই দিনই তাকে অ্যারেস্ট করেছিল। তাকে যখন অ্যারেস্ট করা হয় তার কাছে মোট 3খানা ফোন পাওয়া গেছিল। তার স্কুটির যে ডিকি তাতে সে ওই মানুষগুলো যাদেরকে মেরে ফেলেছিল তাদের শরীরে যে টেপ টাইট করে সাঁটানো ছিল সেই টেপটাও পাওয়া যায়। এবার পুলিশ তার জিজ্ঞাসাবাদ শুরু করেছিল। পুলিশ তার জিজ্ঞাসাবাদ করে যে ব্যাপারগুলো জানতে পেরেছিল সেটা হচ্ছে, সে বিহারের গয়ার বাসিন্দা, ছোট থেকে বড় হওয়া তার সেখানে। 2005 সালে সঙ্গীতা নামের একজনের সাথে তার বিয়ে হয়েছিল। বর্তমানে তার 12 বছরের ছেলে, 5 বছরের মেয়ে রয়েছে। তারা উড়িষ্যার রাউরকেল্লায় থাকে। রাউরকেল্লাতে সে আগে কাজ করেছিল, তার মাসির বাড়িও রয়েছে, তো সেখানেই তার স্ত্রী, তার 2জন বাচ্চা থাকে। সে আরো ভালো কাজের একটা খোঁজ পাওয়ার পরে প্রথমে রায়পুর, তারপরে ভিলাইতে এসে থাকা শুরু করেছিল। সে যেখানে কাজ করছিল তার পাশেই তার দেখা হয়েছিল মঞ্জু সূর্যবংশীর সাথে। দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়েছিল। মঞ্জু কিন্তু প্রথম থেকেই তাকে নিজে বিবাহিত, নিজের একটা সন্তান আছে, তার হাজবেন্ড তাকে কিভাবে ঠকিয়েছে, সে যখন প্রেগনেন্ট ছিল তার প্রেগনেন্সির সময় তার বোন তার বাড়িতে গেছিল, তারপরে তার বোন আর তার হাজবেন্ড বিয়ে করে তাকে কিভাবে সেই বাড়ি থেকে বের করে দিয়েছে, সব গল্পটা, সে নিজের দুঃখের কথাগুলো সবটাই রবি শর্মাকে বলেছিল। রবি কিন্তু চালাকি করে লুকিয়ে গেছিল যে সেও একজন ম্যারিড লোক। অন্যদিকে মঞ্জু একা, অসহায় এবং মনের অবস্থা খুব খারাপ। সে কোনোভাবে একটা সাহারা খুঁজছিল। সেই সময় রবি অভিনয় করে খুব ভালো হয় তার কাছে। দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক শুরু হয়। দুজন বেশ কিছুদিন লিভ ইন রিলেশনেও ছিল। মঞ্জুর বাবা মা দাদারা বাধা দেয়নি, কারণ তাদেরও কোথাও না কোথাও মনে হচ্ছিল যে রবি শর্মা খুব ভালো লোক, ভালোই হবে, মেয়ে ম্যারেড, ডিভোর্সি জেনেও যদি কেউ বিয়ে করে। তারা মেয়েকে আটকায়নি, কোনো খোঁজ খবরও নেয়নি রবি শর্মার ব্যাপারে। রবি আর মঞ্জু লিভ ইন রিলেশনে থাকতে শুরু করে। কিছুদিন পরে মঞ্জু তাকে বারবার বলে যে বিয়ে করা উচিত। তারা মন্দিরে বিয়েটাও সেরে ফেলে। একদম বৈধভাবে একটা ঘর ভাড়া নিয়ে একসাথে দুজন থাকতে শুরু করে। মঞ্জুর মায়ের মনে হয় যে মঞ্জুর প্রথম পক্ষের মেয়েকে পাঠানো উচিত না, তাহলে হয়তো জামাইয়ের অসুবিধা হতে পারে, সুখের সংসার গড়তে বাধা হতে পারে। সুবিধা যাতে হয় মেয়ের, মেয়ে যাতে ভালো থাকে, সেই জন্য তিনি মেয়ের বাচ্চার দায়িত্ব নিয়েছিলেন। বাচ্চাকে পড়াশোনা করাচ্ছিলেন, নিজের কাছে রাখছিলেন, সব ঠিকঠাক ছিল। এবার মঞ্জুর কিন্তু কাজ করা বন্ধ হয়ে যায়, কারণ মঞ্জু প্রেগনেন্ট হয়েছিল। কাজ করা বন্ধ হলে টাকাও কমে গেল। মাঝে মধ্যেই কিন্তু তার আগে টাকা চাইতো রবি শর্মা মঞ্জুর কাছে। মঞ্জু কিন্তু প্রথম প্রথম টাকা দিত, তখন তার কাছে রবি শর্মাই সব। কিন্তু ধীরে ধীরে টাকা যখন চেয়েই যাচ্ছে, সে কোনো টাকা মঞ্জুকে দিচ্ছে না। রাগ হয় মঞ্জুর। মঞ্জু ভাবে যে আমি কেন টাকা দেব, আমি রোজগার করছি। এবার মঞ্জু প্রেগনেন্ট হয়। মঞ্জুর হাজবেন্ড কিছুতেই কিন্তু সেই বাচ্চাটা নেবে না। বারবার মঞ্জুকে সে বোঝায় যে না, এই বাচ্চাটাকে অ্যাবর্শন করতে হবে, আমরা এই বাচ্চা রাখবো না। মঞ্জু বোঝে না। মঞ্জু এদিকে বারবার বলতে থাকে যে তুমি আমাকে গয়া নিয়ে চলো তোমার বাড়িতে, তোমার বাবার সাথে মায়ের সাথে দেখা করব। এদিকে রবি শর্মা কিভাবে বাড়ি নিয়ে যাবে? রবি শর্মার তো সেখানে স্ত্রী আছে, দুটো সন্তানও আছে। রবির কিন্তু সব সময় অভাব।
কারণ রবিকে নিজের ফ্যামিলির জন্য টাকা পাঠাতে হয়, বাচ্চারা স্কুলে পড়ে, টাকা পাঠাতেই হবে। মাঝে মধ্যেই ছুটিতে সে সেখানে চলে যায়, লম্বা সময় পর্যন্ত সে নিজের স্ত্রী বাচ্চাদের কাছে গিয়ে থাকে। আর সব সময় তার অভাব, কারণ সে টাকা পাঠিয়ে দেয়, সীমা সব সময় খেয়াল করে। এবার সীমা একদিন, তার কাছে দুখানা ফোন ছিল, দুখানা ফোন তার কাছ থেকে উদ্ধার হয়, একটা অ্যান্ড্রয়েড ফোন আর একটা এমনি আগেকার নোকিয়ার ফোন। সেই দুটো সে দেখতে পায়। তখন সীমার সন্দেহ হয়। সীমা যখন সেই ছোট ফোনটা খুলে দেখে, তখন সে দেখেছিল শুধু একটা নম্বরে মাঝে মধ্যেই কথা হয়। সীমা এবার তদন্ত করার মুডে ছিল। সে সেই ফোনে নিজের ফোন থেকে কল করে রবি শর্মার ব্যাপারে খোঁজ খবর নিতে থাকে। অপর প্রান্তে ছিল একজন মহিলা, নাম সঙ্গীতা। সে ছিল রবি শর্মার স্ত্রী। পুরো ব্যাপারটা এবার কিন্তু মঞ্জু বুঝে ফেলেছিল যে তার হাজবেন্ড আসলে আগে থেকেই ম্যারিড একজন লোক। ম্যারিড তো সেও ছিল, কিন্তু সে কোনো কথা লুকায়নি। তার হাজবেন্ড রবি শর্মা পুরো ব্যাপারটা তার কাছ থেকে লুকিয়ে ফেলেছিল। খুব দুঃখ পায় মঞ্জু। মঞ্জু নিজের এই অসুবিধা, এই কষ্টের কথা, নিজের হাজবেন্ডের এই বিশ্বাসঘাতকতার কথা কোনোটাই কিন্তু নিজের বাপের বাড়িতে শোনায়নি। আগেই বলেছি মাঝে মধ্যে মঞ্জুর বড় মেয়ে তার কাছে এসে থাকতো। মঞ্জুর বড় মেয়ে পুলিশকে বয়ান দিয়েছিল যে সে যখন বাবা মায়ের সাথে গিয়ে থেকেছিল, সে দেখেছিল বাবা মায়ের ওপর হাত তোলে, মায়ের ওড়না মায়ের গলায় পেঁচিয়ে মাকে মেরে ফেলার চেষ্টা করে। সে ছুটে গিয়ে ছাড়িয়েছিল। ওই ঘটনা ঘটার মাত্র 2 দিন আগে মঞ্জু নিজের বড় মেয়েকে নিজের মায়ের কাছে রেখে দিয়ে এসেছিল। মঞ্জুর মা বলে যদি ওই ঘটনার দিন বড় নাতনিও সেখানে থাকতো, তাহলে তাকেও মেরে ফেলতো রবি শর্মা। রবি শর্মা বলেছিল রবি শর্মা 8 মাস ধরে এই প্ল্যানিং করেছিল। এবার প্রশ্ন, রবি শর্মার জামা পরে যে ভদ্রলোক মারা গেছিল সে কে? তখন রবি বলেছিল যে সে হসপিটালের পাশে কাজ করছিল। কাজ করতে করতে 8 মাস ধরে সে নিজের মতো দেখতে কোনো মানুষকে খুঁজছিল। যখন তার স্ত্রী মঞ্জু প্রেগনেন্ট, সেই সময় এই ঘটনা ঘটাবে সে ভেবে ফেলেছিল। কারণ তার আর ভালো লাগছিল না এইভাবে অল্প টাকায় দুটো সংসার সে চালাতে পারছিল না। তাই জন্য সে ঠিক করেছিল এই সংসারটাকে বাদ দিয়ে, এদেরকে শেষ করে দিয়ে সে আবারও নিজের প্রথম স্ত্রীর কাছে, তার সন্তানেদের কাছে গিয়ে আরাম করে থাকবে। সেই জন্য সে খুঁজছিল এমন কোনো একজন মানুষ যাকে সে নিজের জায়গায় মৃত বলে সব লোকজনকে দেখাতে পারে। এবার নিজের শরীরের আকৃতির মতো আকৃতির কোনো মানুষকে সে খুঁজছিল। তো হসপিটালের কাছে কাজ করতে করতে একজন লোকের সাথে তার দেখা হয়। সে তার সাথে গল্প করে। সে গল্প করতে গিয়ে মনে হয় যে ওই লোকটা একটু অ্যাবনর্মাল টাইপের। তাকে সে বুঝিয়ে সুঝিয়ে স্কুটিতে বসিয়ে নিজের বাড়ি নিয়ে চলে আসে। বাড়িতে এসে নিজের স্ত্রীকে বলে সন্ধেবেলায় যে এটা আমার গ্রামের লোক, দেখা হয়ে গেছে, সে আমার ব্যাপারে সব জেনে ফেলেছে, আমি যে তোমার সাথে আবার বিয়ে করেছি সেটা জেনে ফেলেছে। একে আজকে রাত্রে আমাদের বাড়িতে রাখবো, খাওয়া দাওয়া করাবো, ভালো ব্যবহার করব, মদ খাওয়াবো, তাহলে কিন্তু এ আমার ব্যাপারে আমার বউকে, আমার বাড়ির লোকজনকে গিয়ে কিছু বলবে না। আর যদি ভালো ব্যবহার না করি আর এ যদি রেগে যায়, তাহলে কিন্তু আমার স্ত্রীকে গিয়ে তোমার আর আমার ব্যাপারে সব বলে ফেলবে। সীমারও মনে হয়েছিল রবি তো আমার হাজবেন্ড, হোক না সে ম্যারিড, এখন তো আমার হাজবেন্ড, আমার বাচ্চার বাবা। তো কিভাবে এই ঘটনাটা তার প্রথম স্ত্রী না জানতে পারে সেই ব্যাপারে তারও সহযোগিতা করা উচিত। সে ভালো ভালো রান্না করেছিল। রান্না করার পরে সেই অ্যাবনর্মাল মানুষটাকে খাবার দাবার খাওয়ানো হয়। 2 বোতল মদ এনে রেখেছিল আগে থেকেই রবি, সেটাও খাওয়ানো হয়। ঘুমের ওষুধ সেটাও সে বহু মাস ধরে ব্যবস্থা করে রেখেছিল। সেই ঘুমের ওষুধ মেশানো খাবার সেটাও তাকে খাওয়ানো হয়। খাওয়ার পরে তাকে রবি শেষ করেছিল। আর স্ত্রী আর বাচ্চা তাদের দুজনকেও একইভাবে শেষ করেছিল। স্ত্রীকে আর নিজের 1.5 মাসের ছোট্ট বাচ্চা মেয়েটাকে, তাকেও সে একই রকম ভাবে
খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। তারপরে শ্বাসরোধ করে তাদের সবাইকে মেরে ফেলেছিল। সেই অ্যাবনর্মাল টাইপের মানুষটা মুখটাকে পুড়িয়ে দিয়েছিল যাতে চিনতে না পারা যায়, যাতে দেখে মনে হয় এটা রবি শর্মা মারা গেছে। দেওয়ালে একটা বড় নোট লিখে দিয়েছিল যে তার স্ত্রীর কোনো প্রেমিক এই ব্যাপারটা ঘটিয়েছে, তাকে, তার স্ত্রীকে আর তার বাচ্চাকে রাগের মাথায় সে মেরে ফেলেছে, কারণ তার স্ত্রী যাকে বিয়ে করবে কথা দিয়েছিল তার সাথে বিয়ে না করে রবির সাথে বিয়ে করে ফেলেছে। সব রকম প্ল্যানিং সে 8 মাস ধরে সাজিয়েছিল, তবে করার সুযোগ পাচ্ছিল না। ওই অ্যাবনর্মাল মানুষটাকে সে হসপিটালের কাছে পেয়েছিল, সঙ্গে সঙ্গে তার মনে হয় যে তাকে বাড়ি নিয়ে গিয়ে তার প্ল্যানটাকে আজকে কার্যকরী করে ফেলতে হবে। এবার বলি ওই অ্যাবনর্মাল মানুষটা আসলে কে। ওই এরিয়ার মিসিং কমপ্লেনগুলো খুঁজে দেখা যায়। যেদিন ওই ভদ্রলোককে রাজু শর্মা নিজের বাড়িতে নিয়ে এসেছিল সেই দিনই সন্ধেবেলায় ওই অ্যাবনর্মাল মানুষটার স্ত্রী ললিতা পুলিশ স্টেশনে গিয়ে একটা কমপ্লেন করেছিল তার হাজবেন্ড এন রাজু, সে সকাল থেকে বেরিয়েছিল, হসপিটালে গেছিল, কিন্তু সে আর বাড়ি ফিরে আসেনি। পুলিশ গুরুত্ব দিয়ে তাকে খোঁজেও নি। ললিতা কিন্তু এই খবরটা নেক্সট ডে পেয়েছিল, তবে সে কখনোই ভাবেনি যে ওটা তার হাজবেন্ড। ললিতা এটাও বলেছে যে একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছিল যেখানে এন রাজু নামের ওই ভদ্রলোক কাজ করত, তখন সে একদম সুস্থ ছিল। তবে যে কারখানায় কাজ করত সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার মাথায় ভারী কোনো একটা মেশিন পড়ে যাওয়ার পরে সে অ্যাবনর্মাল হয়ে গেছিল। তখন থেকেই সরকারি হসপিটালে তার ট্রিটমেন্ট চলছিল। সেই দিনও সে নিজের ট্রিটমেন্টের জন্য গেছিল হসপিটালে। আগেও সে অনেকবার গেছে, তবে ঘটনার দিন সে আর বাড়ি ফিরে যায়নি। পুলিশ সমস্ত ব্যাপারটা জানার পর তাকে জিজ্ঞেস করে যে সঞ্জয় দেবাঙ্গন আর্মি নামে কারোর নাম তুমি দরজায় লিখেছ, তার সঙ্গে নাকি তোমার স্ত্রীর প্রেম ছিল, তুমি এটা লিখলে কেন? তখন সে বলে হ্যাঁ, সত্যি সত্যি সঞ্জয় দেবাঙ্গনের সঙ্গে মঞ্জুর প্রেম ছিল, আমি পরে জানতে পেরেছি, আমি যদি আগে জানতে পারতাম তাহলে আমি বিয়ে করতাম না। মঞ্জুর সাথে তার প্রেম ছিল, সে মঞ্জুকে ছেড়ে দিয়েছিল, তখন মঞ্জু আমার কাছে এসেছিল। তবে মঞ্জুর বাড়ির লোকজন, মঞ্জুর পরিচিত লোকজন, মঞ্জুর বন্ধু বান্ধব কেউ সঞ্জয় দেবাঙ্গন আর্মি নামের কাউকে চেনে না। পুলিশ খুঁজেছিল, তাকে খুঁজেও পাওয়া যায়নি। এটা রবি শর্মার একটা বানানো তৈরি গল্প, একটা বানানো নাম। রবি শর্মার কেস চলেছিল 2020 থেকে 2026 পর্যন্ত। 2026-এর 26 মে রবি শর্মাকে লোয়ার কোর্ট থেকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। তবে ওই সাজাটাই যে তাকে দেওয়া হবে এমনটা নয়, এখন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবটাই বাকি আছে। এই কেসটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার মার্ডার কেস বলা হয়েছে, কারণ এক ভদ্রলোক নিজে বিবাহিত, সেটা লুকিয়ে এক মহিলার সাথে বিয়ে করেছে, ছোট্ট 1.5 মাসের বাচ্চাকেও মেরে ফেলতে তার এতটুকু হাত কাঁপেনি। সেই সঙ্গে একজন নিরপরাধ লোক যাকে সে চেনেও না, তাকেও নিজের স্বার্থের জন্য, নিজের একটা প্ল্যানকে কার্যকরী করার জন্য তাকেও এনে নিজের বাড়িতে ভুল বুঝিয়ে মেরে ফেলেছে। সেই জন্য জজের মতে শুধুমাত্র তার ফাঁসির শাস্তি হওয়া